ভারতীয় উপমহাদেশ শাসন করা শুনতে সহজ লাগলেও কাজটা আসলেই নিরাচ্ছানো কঠিন। আর বহু শতাব্দী ধরে শাসকরা কিন্তু ঠিক এই চ্যালেঞ্জটা নিয়েছেন। তো চলুন আজ ক্ষমতার সেই আর্কিটাইপগুলো একটু কাছ থেকে দেখি, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভাবুন তো একবার, আজকের দিনে যেখানে একটা লোকাল ইলেকশন জেতাটাই বিরাট ব্যাপার, সেখানেই সেই আমলে শত শত বছর ধরে পুরো একটা উপমহাদেশ শাসন করাটা কী লেভেলের চ্যালেঞ্জ ছিল, এই একটা কথাই কিন্তু পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। তো আসল প্রশ্নটা হলো, এই শাসকরা ঠিক কিভাবে এত বড় একটা অঞ্চলকে বছরের পর বছর ধরে নিজেদের কন্ট্রোলে রেখেছিলেন? তাদের সাফল্যের স্ট্র্যাটেজিটা কী ছিল? আর যারা পারেনি তাদের ব্যর্থতার কারণগুলোই বা কী? যে কোনো শাসকের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল এই কিংমেকার বা রাজা নির্মাতা সমস্যা। মানে কিছু ক্ষমতাশালী আমির ওমরাহ থাকত, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ত, আর এটাই যে কোনো সাম্রাজ্যকে ভেতর থেকে একদম ঘুণ পোকার মতো করে খেয়ে ফেলত। এই কিংমেকার্সদের মূল খেলাটাই ছিল একজন দুর্বল আর অযোগ্য লোককে সিংহাসনে বসানো। কারণটা খুবই সোজা, শাসক যদি তাদের চেয়ে বেশি চালাক বা শক্তিশালী হয়ে যায়, তাহলে তো তাদের নিজেদের প্রভাবই খতম হয়ে যাবে। তো ব্যাপারটা ছিল একটা দুষ্টু চক্রের মতো। আমির ওমরাহরা শক্তিশালী হচ্ছে, একজন দুর্বল পুতুল শাসককে সিংহাসনে বসাচ্ছে, আর তার ফলে সাম্রাজ্য ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। এই চক্রটা চলতেই থাকত। এটা না ভাঙতে পারলে সাম্রাজ্যের পতন নিশ্চিত, আর এটা ভাঙার জন্য দরকার ছিল সম্পূর্ণ নতুন ধরনের একজন শাসকের। আর এই চক্রটা ভাঙতেই আসলেন আমাদের প্রথম আর্কিটাইপ, গিয়াসউদ্দিন বলবন। তিনি এসেছিলেন এক লৌহ মুষ্টি নিয়ে। তার মূল মন্ত্র ছিল একটাই, ভয় আর চূড়ান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতাকে এক বিন্দুতে নিয়ে আসা। শুধু এই স্লাইডটা দেখুন, বলবন সুলতানের স্ট্যাটাসকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন। আমিরদের হাতের পুতুল থেকে সুলতানকে তিনি সরাসরি বানিয়ে দিলেন জিলে ইলাহি, মানে পৃথিবীতে ঈশ্বরের ছায়া। এটা ছিল একটা অবিশ্বাস্য মাইন্ড গেম। বলবনের পদ্ধতি ছিল একেবারে রুথলেস। যেমন সেই সময়কার সবচেয়ে ক্ষমতাশালী চালিসা বা ৪০ চক্রকে শেষ করার জন্য তিনি কি করলেন জানেন? অর্ধেককে পাঠিয়ে দিলেন মঙ্গলদের সাথে লড়তে, আর ওদিকে গোপনে মঙ্গলদেরকেই খবর দিয়ে দিলেন, আর বাকি অর্ধেককে তিনি নিজেই ঠান্ডা মাথায় সরিয়ে দিলেন। এভাবেই তিনি কিংমেকার্সদের খেলাটা চিরত্তরে শেষ করে ক্ষমতা নিজের হাতে নিয়ে আসেন। কিন্তু এই একনায়কতন্ত্রের একটা বড় ঝুঁকিও ছিল। তার মতো কঠোর শাসকের পর সিংহাসন যদি কোনো দুর্বল হাতে যায়, তাহলে পুরো সিস্টেমটা ভেঙে পড়তে বাধ্য। বলবনের লোহার মুষ্টির পর এবার দেখা যাক এমন একজনকে যার হাতে জ্ঞান ছিল ঠিকই, কিন্তু মাথায় কমন সেন্স একদমই ছিল না। আমাদের দ্বিতীয় আর্কিটাইপ, মোহাম্মদ বিন তুগলক, একজন শিক্ষিত কিন্তু চূড়ান্ত ব্যর্থ শাসক। এই কথাটা তার জন্য একদম পারফেক্ট। তুগলক অসম্ভব জ্ঞানী ছিলেন, কিন্তু তার মধ্যে সাধারণ কাণ্ডজ্ঞানের ছিল মারাত্মক অভাব। মানে বইয়ের বিদ্যা হয়তো অনেক ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল বুদ্ধি ছিল শূন্য। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় তার এক একটা সিদ্ধান্ত আরেকটার চেয়েও বড় ডিজাস্টার ছিল। তিনি এমন সব আইডিয়া নিয়ে আসতেন যেগুলো হয়তো কাগজে কলমে শুনতে দারুণ লাগত, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গিয়ে পুরো সাম্রাজ্যকেই প্রায় ডুবিয়ে দিয়েছিলেন। সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্সের অভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তুগলক তার জলজন্ত উদাহরণ। আচ্ছা, বলবন আর তুঘলকের পর এবার সম্পূর্ণ ভিন্ন এক শাসকের কথা বলা যাক। তিনি নিষ্ঠুরতা বা পুঁথিগত বিদ্যা দিয়ে নয়, বরং নিখাত রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে একটা বিশাল আর টেকসই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি হলেন আকবর। আকবরের সবচেয়ে বড় শক্তি ছিল তার কমন সেন্স। তিনি খুব সহজ কিন্তু গভীর একটা জিনিস বুঝেছিলেন, তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মানে রাজপুত্ররা আসলে কি চায়। টাকা পয়সা না, তারা চায় সম্মান, আর সম্মান দিতে তো আর পয়সা লাগে না। আর এই উপলব্ধি থেকে তিনি এমন এক কৌশল নিলেন যা ছিল একটা মাস্টার স্ট্রোক। তিনি রাজপুতদের সম্মান দিলেন, তাদের একটা কমন শত্রু মানে আফগানদের বিরুদ্ধে লড়ার একটা লক্ষ্য দিলেন, আর পাঠিয়ে দিলেন সাম্রাজ্যের সীমান্তে। ফলাফল, রাজপুতরাও খুশি কারণ তারা যুদ্ধ করার সুযোগ পাচ্ছে, আফগানরাও ব্যস্ত, আর আকবর তিনি দিল্লিতে বসে শান্তিতে দেশ চালাচ্ছেন। এটাই তো আসল পলিটিক্যাল জিনিয়াস, তাই না? তাঁর এই প্রখর বাস্তব বুদ্ধি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। তিনি দেখলেন, আরে
যারা সাম্রাজ্যের জন্য জীবন দিচ্ছে সেই অমুসলিম সৈন্যদের ওপরই জিজিয়া কর চাপানোটা তো পুরোপুরি অযৌক্তিক। তাই তিনি করটা তুলে নিলেন, আর এতে সাম্রাজ্যের ভিত্তি আরও অনেক মজবুত হল। আকবরের রাজনৈতিক প্রজ্ঞার ঠিক উল্টো দিকে ছিলেন অরঙ্গজেব। ব্যক্তিগত জীবনে তিনি হয়তো সৎ এবং খুবই পরিশ্রমী ছিলেন, কিন্তু রাজনৈতিক কাণ্ডজ্ঞানের অভাবে তিনি আকবরের তৈরি করা সাম্রাজ্যের ভিত্তিটাই নাড়িয়ে দিয়েছিলেন। আর মজার ব্যাপার হল, তিনি কিন্তু দুর্বল কোনো সাম্রাজ্য পাননি। আকবরের তৈরি করা সিস্টেমগুলো এতটাই শক্তিশালী ছিল যে তিনি বলতে গেলে একটা রেডিমেড সুপার পাওয়ার উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এই স্লাইডটা দেখুন, দুজনের চিন্তার পার্থক্যটা এখানেই পরিষ্কার। আকবরের যুক্তি ছিল, যারা সাম্রাজ্যের জন্য লড়ছে মরছে তাদের উপর কর চাপাবো কোন যুক্তিতে? আর আওরঙ্গজেবের যুক্তি, যারা সাম্রাজ্যের জন্য লড়ছে মরছে ঠিক তাদের ওপরেই করটা আবার চাপিয়ে দাও। তিনি সেই রাজপুত আর মারাঠাদের ওপরই জিজিয়া কর বসিয়ে দিলেন, যারা ছিল মুঘলদের সবচেয়ে বড় শক্তির উৎস। ফল যা হওয়ার ঠিক তাই হল। অরঙ্গজেব নিজের সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের বানিয়ে ফেললেন সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। জাট, বুন্দেলা, রাজপুত একে একে সবাই বিদ্রোহ করল। তিনি আসলে নিজের হাতেই সাম্রাজ্যের শেকড় কেটে দিয়েছিলেন। জীবনের একেবারে শেষ দিকে এসে তিনি হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। তার ছেলেকে লেখা চিঠির এই লাইনটা দেখুন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভুল মানুষদের আমার পাশে রাখা, কিন্তু ততদিনে অনেক অনেক দেরি হয়ে গেছে। এই সব শাসকদের গল্প আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একজন নেতার জন্য আসলে কোনটা বেশি জরুরি, তার ব্যক্তিগত সততা নাকি রাজনৈতিক প্রজ্ঞা আর সাধারণ কাণ্ডজ্ঞান? এই প্রশ্নটা শুধু ইতিহাসের জন্য নয়, আজকের দিনের জন্য হয়তো সমানভাবে প্রাসঙ্গিক।